হ্যাঁ, কেন আছেন? কারণ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এক ধরনের প্রোপাগান্ডা ছিল। আমাদের দেশে যারা আন্তর্জাতিক পরিমণ্ডলের মুরব্বী যারা বাস করেন, আমাদের রাষ্ট্রদূতরা, তারা একটি দলের বা এই বর্তমান ক্ষমতাসীন জোটের বিপক্ষ দলের এক ধরনের প্রচার প্রোপাগান্ডা তারা এতটা সমর্থন দিয়েছিলেন, আপনার মনে থাকবার কথা যে এই সরকার দায়িত্ব নেবার পরে আমাদের জাতীয় স্মৃতিসৌধে পর্যন্ত তারা যাননি, সেই অদ্ভুতও তারা দেখিয়েছেন। কিন্তু সুখের বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেবার এই 10 মাসের সময়ের মধ্যে আমরা লক্ষ্য করলাম তিনি বেশ কয়েকটি সফল আন্তর্জাতিক সফর করেছেন। চীনের কথা বলেন, জাপানের কথা বলেন, এবং সর্বশেষ যেটা আমাদের গত পরশুদিনে 3টি বড় ঘটনা একই সাথে আমরা পেলাম। একটি হচ্ছে জাতিসংঘের অর্থনীতি, আপনি জানেন মানব হিউম্যান রাইটস কাউন্সিল যেটা, সেটার সদস্য নির্বাচিত হয়েছে এবং পার্লামেন্টের দুটি কমিটির একটি সভাপতি, একটি চেয়ারম্যান। আপনার কাছে ফিরছি, আমি আরেকটা বিরতি নিয়ে এসে একটা বিরতি নিচ্ছি। বাংলাদেশ এখনই ফিরছি একটু পরেই। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। মঞ্জু ভাই, আমি একটু বিরতির আগে যে প্রসঙ্গে কথা বলছিলাম, আমরা 5ই জানুয়ারি নির্বাচন প্রসঙ্গে আপনি বলছিলেন, সেই প্রসঙ্গে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিদেশি রাষ্ট্রদূতরা বিভিন্ন কথা বলেছে, কিন্তু তাদের রাষ্ট্রপ্রধানরা একটি কথাও প্রশ্নও তোলেননি, প্রত্যেকে আমাদের অভিনন্দন জানিয়েছে। এটা আসলে কিভাবে, কতটুকু সম্ভব যে রাষ্ট্রদূতরা একরকম বলবেন, রাষ্ট্রপ্রধানরা একরকম বলবেন? এটা সম্ভব কিনা এর প্রমাণ হচ্ছে যে বৃক্ষতর নাম কি ফলে পরিচয়। রেজাল্ট হচ্ছে যে আপনি জানেন যে আমাদের মূল প্রধানত যে আলোচনা আমি আগে বললাম, মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নই তো অধিকাংশ সময় কথা বলেছিল। আপনি জানেন যে গত সেপ্টেম্বরে কিন্তু তিনি মাত্র জাতিসংঘ সফর করে এসেছেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে তার সাক্ষাৎ হয়েছে, সেখানে জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট তার সাথে সাক্ষাৎ হয়েছে, জন ক্যারির সাথে সাক্ষাৎ হয়েছে। ফলে তারা কেউই কিন্তু বলেন নাই যে আপনি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী না, ফলে আপনার সাথে আমি কথা বলবো না বিষয়টা। অথবা তাদের কোনো আলোচনায় 5ই জানুয়ারি নির্বাচন প্রসঙ্গে আসেই নাই, এবং তিনি ক্যাটেগরিক্যালি বলেছেন। এরপরে তিনি কিন্তু ইউরোপ সফর করেছেন, আপনি জানেন যে যুক্তরাজ্য সহ ইউরোপের অনেকগুলো দেশে গিয়েছেন, সেখানে কোথাওই কিন্তু এই প্রসঙ্গে আলোচনা। এটা কি এমন হতে পারে যে শুরুতে তাদের যে অবস্থান ছিল এখন এসে সেই অবস্থানটা পাল্টে গেছে সেসব দেশের, এই ধরনের কিছু হতে পারে কি? কিছুটা এরকম এক অর্থে বলা চলে। মূলত 5ই জানুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত সকলেই সাধারণত বাইরের ডেমোক্রেসির পক্ষে যারা অ্যাডভোকেসি করে তারা কি চায়, সকলের মত নিয়েই তো গণতন্ত্র। এখান থেকে অ্যাম্বাসিগুলোতে যে ফিডটা করা হচ্ছিল, যে তথ্য সেন্ট্রালি দেওয়া হচ্ছিল, অ্যাম্বাসেডররা মোটামুটি কনভিন্স ছিলেন কিন্তু শেখ হাসিনা দলের বিপক্ষে। আমরা একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে যেটা লক্ষ্য করেছি। কিন্তু 5ই জানুয়ারি নির্বাচনে ঠেকানোর কর্মসূচি দেবার পরে এবং নির্বাচন পরবর্তী বিএনপির নেতৃত্বে বিরোধী দল যে তেমন কিছু করতে পারেন নাই, তখন এই অ্যাম্বাসেডররাও কিন্তু একটু তাদের গলা নামিয়ে ফেলেছেন। ফলে ওই তথ্যটা তাদের কাছে আর সরাসরি যাচ্ছে না, এবং বাংলাদেশের মানুষ স্বস্তিতে আছে। বিএনপি প্রসঙ্গটাতেও আমি আসবো। আমি একটু রাজা ভাইয়ের কাছে, রেজন ভাইয়ের কাছে শুনে আসতে চাই যে কালকের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের কোন, মানে প্রেস কনফারেন্সে কোন কোন বিষয়গুলো আপনার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য মনে হয়েছে? আমার কাছে দুটো বিষয়ে উল্লেখযোগ্য মনে হয়। একটি হচ্ছে যে যেটি ইতিমধ্যে মঞ্জু বলেছেন, যে তাকে এর আগের যে কোনো সময় চাইতে বেশি কনফিডেন্ট মনে হয়েছে, এবং এই কনফিডেন্টটা মনে হওয়ার একটা কারণ, উনি গত কয়েকটি দেশ সফর করেছেন ইনক্লুডিং জাতিসংঘ, যেখানে গিয়ে আরও অনেকের সঙ্গে তার দেখা করার সুযোগ হয়েছে। অতি সম্প্রতি মানে পৃথিবীর সংসদীয় আন্তর্জাতিক যে দুটি প্রধান সংগঠন, একটি সিপিএ, একটি আইপিইউ, এই দুটো নির্বাচনে বাংলাদেশের দুজন বা এই বর্তমান সংসদে দুজন নির্বাচিত হওয়াতে প্রধানমন্ত্রীর কনফিডেন্স আমার মনে হয় আরও অনেক বেশি বেড়ে গেছে, এই সেন্সে যে সংসদ নিয়ে এত কথা বলা হয়, সেই সংসদের দুজন প্রতিনিধি তো এখন সারা বিশ্বের সংসদীয় দুটি সংগঠনের নেতৃত্ব দেবেন। এই বিষয়টি তাকে অনেক এগিয়ে দিয়েছে, এবং সেই কারণে তিনি অনেক কনফিডেন্ট। এবং আমি লক্ষ্য করে দেখলাম যে এই যে দুজনকে সম্বর্ধনা যেটা দেওয়া হলো জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে, সেখানে একজন রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার। এই হাইকমিশনার, ব্রিটিশ হাইকমিশনার, এবং ইউরোপীয় ইউনিয়নের যিনি ছিলেন এখানে উইলিয়াম হানা, এই দুই ভদ্রলোক কিন্তু সবচেয়ে বেশি ভোকাল ছিলেন এই গত নির্বাচনের এগেনস্টে এবং এই পার্লামেন্টের এগেনস্টে। তো তাকেও কাল ওদিন দেখলাম তিনি ওই সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এবং ইন ফেভার অফ দিস গভর্নমেন্ট অ্যান্ড দিস পার্লামেন্ট। তো এই কারণে তাকে অনেক কনফিডেন্ট মনে হয়েছে আমার কাছে। 2 নম্বর হচ্ছে, একটি জিনিস আজকে খুব পরিষ্কার হয়ে গেছে
যে বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে কোনো ধরনের আলোচনার যে আর কোনো সম্ভাবনা নেই, সেটা উনি সেটি তিনি স্পষ্ট খুব করে পরিষ্কারভাবে বলেছেন। এমনভাবে বলেছেন, তার সঙ্গে কিছুটা আবেগও জড়িত ছিল। তিনি বলেছেন, আপনারা আমাকে কার সঙ্গে বসতে বলেন। এবং তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন তাতে মনে হচ্ছিল যে এই ধরনের প্রশ্নে তিনি খুব বিরক্ত। এবং আমার এক পর্যায়ে মনে হচ্ছিল যে প্রশ্নকর্তা যিনি, তারও বোধহয় মনে হচ্ছিল যে প্রশ্নটা আমি না করলেই ভালো করতাম। জি, উনি এমন এমন শব্দ ব্যবহার খুবই করেছেন যে বিরক্তি প্রকাশ তারা করেছেন। দেশের এবং বলেছেন যে কাটা ঘায়ে নুনের ছিটা দেবে না, এটা অবশ্য জি, তার জি, আবেগের জি, কথা। জি। আমি বারবার খুনিদের সাথে আলোচনায় বসতে এত তাগিদ কেন দেন আপনারা? যারা রাজনীতির আস্থা করে চলে গেছে তাদের সঙ্গে আলোচনা কেন? এই হ্যাঁ, ধরনের তিনি কথা মানে বলছেন। আবেগের বশবর্তী হয়ে কথাটা বলে ফেলেছেন। এ থেকে বোঝা যায় যে বিএনপির সঙ্গে আলোচনার যে যারা কোনো স্বপ্ন দেখেন বা আশা দেখেন, আমি অ্যাটলিস্ট আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আমি আর কোনো আশা দেখি না। এই সরকারের সিদ্ধান্ত হচ্ছে এই মেয়াদ পূর্ণ করবেন এবং তারপরে এই সরকারের অধীনেই নির্বাচন দেবেন, যেভাবে গত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাহলে রেজন ভাই, সামনের দিনের রাজনীতিতে কি ধরনের আসলে ঘটনা প্রবাহ আসতে পারে যদি কোনো রকম সংলাপের কথা উনি একেবারেই এড়িয়ে যান? সংলাপের কোনো সম্ভাবনা নাই। এখন এটি নির্ভর করছে বিএনপি বা 20 দলীয় জোট তারা তাদের সাংগঠনিক শক্তি দিয়ে কতটুকু সরকারকে বিব্রত করতে পারে বা সরকারকে তাদের অবস্থান থেকে টলাতে পারে। কিন্তু আমরা এখন পর্যন্ত যা দেখেছি তাতে বিএনপি অদূর ভবিষ্যতে এমন কোনো আন্দোলন করতে পারবে যে আন্দোলনে সরকারের নির্ধারিত মেয়াদের আগে পতন হবে এবং তারা নির্বাচন দিতে বাধ্য হবে, এরকম কিছু আমি এখনো দেখছি না। কারণ বিএনপি নেতাদের বক্তব্যের মধ্যেই সেটা রয়েছে। আমরা দেখেছি এর আগে বলা হয়েছে ঈদের পরে আন্দোলন শুরু হবে। আমি আজকে বেগম জিয়া নীলফামারীতে যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন, আপনারা প্রস্তুত হন, আমি সময় মতো বলবো, তার আগে সারা দেশ সফর করে সবার সঙ্গে কথা বলি। জি। তো এই জিনিসটা তো তার আগেই করা উচিত ছিল। জি। তিনি সেটা না করেই তো ঈদের পরে একবার বললেন কোরবানির রোজার ঈদের পরে, আবার কোরবানির ঈদের পরে। মানে মানুষ অনেকে যারা এই আন্দোলন হয়তো চায়, কিন্তু তারাও কিন্তু আমার মনে হয় যে বিএনপির এই ধরনের এই যে একবার অবস্থান পরিবর্তন বা সিদ্ধান্তহীনতা, এতেও তারা খুব বিরক্ত। মঞ্জু ভাই, বিএনপির যে অবস্থা, যেটা রেজন ভাই বলছিলেন, তাদের এই অবস্থাটা কি আওয়ামী লীগকে বা বর্তমান সরকারকে কোনো রকম সুবিধা করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে আরো আত্মবিশ্বাসী হওয়ার ক্ষেত্রে? অবশ্যই সরাসরি উত্তর হচ্ছে নিশ্চয়ই। এবং এর সাথে আমি অ্যাড করতে চাই যে বেগম খালেদা জিয়া উনিও কিন্তু একটি সমাবেশে বক্তব্য রেখেছেন যখন মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করছিলেন নীলফামারীতে। সেই বক্তব্যে কিন্তু তিনি একটি কথা অনেকদিন পর স্বীকার করেছেন, যেটা এতদিন বিএনপির নেতারা টকশোতে অন্যান্য জায়গায় বলতেন না, স্বীকার করতেন না। রাজনীতিতে সত্যকে স্বীকার করতে হবে, এটাই হওয়া উচিত। তারা এতদিন বলতেন যে আন্দোলন সফল হয়েছে, আন্দোলনে তারা সকলে সক্রিয় ছিল, কিন্তু সরকার নানানভাবে অত্যাচার নিপীড়ন করে আন্দোলনকে ব্যর্থ করার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে বলে তারা মনে করেনি। বেগম খালেদা জিয়া কিন্তু প্রকাশ্যে বলেছেন যে এই আন্দোলনে আপনারা ছিলেন, কিন্তু রাজধানীতে কোনো আন্দোলন হয় নাই। তার মানে হচ্ছে তিনি স্বীকার করে নিলেন রাজধানী ছিল কিন্তু বিএনপির, ঢাকা মহানগর বিএনপি তাদের দুর্গ ছিল, সেখানে কেউ আসে না। আমরা গণমাধ্যমের কর্মীরা কিন্তু বলেছি যে 29শে ডিসেম্বর 2013 সালে কর্মসূচি দিয়ে ঢাকাকে অচল করে দেবার কর্মসূচির পরে রাজধানীতে আমরা কোনো বিএনপি নেতাকে লক্ষ্য করিনি, ফলে এটা প্রমাণিত হয়েছে। আরেকটি বিষয়, এই যে উনি আরেকটি কথা কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন সেখানে, যে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দাঁড়ে দাঁড়ে ঘুরে সার্টিফিকেট নিয়ে ব্যবস্থা করছেন স্বীকৃতি পাওয়ার জন্য এই সংসদে, যেই সংসদে জনগণের সমর্থন নাই। এখানে আমার বলবার যে সরকারের বা রাজনৈতিক দলের দুটিরই কিন্তু কূটনৈতিক তৎপরতা থাকে, কারণ বিএনপির মতো দল অনেকবার ক্ষমতায় ছিল, তারাও কিন্তু গত 6 বছর ধরে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। আপনারা আমার সকলেরই মনে আছে ওয়াশিংটন টাইমসে বেগম খালেদা জিয়ার নিজের লেখা, এবং লেখাতে তিনি কি বলেছেন, দেশে গণতন্ত্র নাই, নানান রকম অনিয়ম, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ফলে যাতে সিনেট এবং কংগ্রেস ব্যবস্থা নিয়ে আমাদের জিএসপি সুবিধা পর্যন্ত বাতিল করে দেয়। তিনি ইউরোপিয়ান ইউনিয়নে গিয়ে কিন্তু বিএনপির প্রতিনিধিরা হিয়ারিংয়ে অংশ নিয়েছেন, এবং তাদের সহযোগী, অন্যতম সহযোগী জামাত সারা বিশ্বে ঘুরে ঘুরে তাদের সমর্থকদের বলেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলে কিছু নাই। মঞ্জু ভাই, আমি একটু আপনাকে থামাতে চাই এখানে। জামাতের কথাটা যেহেতু বললেন, গতকালকে যে সমাবেশ, সেখানে জামাতের নেতাকর্মীদের উপস্থিতি কি আপনার চোখে পড়েছে কিনা? ওই অর্থে নীলফামারীতে কিন্তু ঢাকা বা অন্যান্য জায়গার মতো অত পরিমাণ না, এটা আপনি বুঝতেই পারছেন। আরেকটা হচ্ছে বিএনপিতে জামাতের যে অবস্থানটা নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের বড় টানাপোড়েন চলছে, যেটা রাজা ভাই বলার চেষ্টা করলেন, যে 3টা জায়গা আমি বিএনপির সমস্যা দেখি। যে প্রথম কথা, 5ই জানুয়ারির নির্বাচনের কালীন সময়ের যে সহিংসতা, সেটার পরে কর্মীদের মধ্যে হতাশা, নির্বাচনের পরে সরকারকে টলিয়ে দেবার যে কর্মসূচির মধ্যে এক ধরনের সিদ্ধান্তহীনতা,
তৃতীয় হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে বিএনপি নিজেদের মধ্যে যে কোন দল, নিজেদের মধ্যে যে আস্থাহীনতা, নিজেদের কর্মী এবং নেতাদের মধ্যে যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব চলছে, এটাও কিন্তু হতাশ জি করছে। মঞ্জু ভাই, আপনার এই 3 সমস্যার জায়গায় আমি একটা বিরতি নিয়ে আসি, তারপর আবারও আপনাদের সাথে আলোচনায় আসবো। একটা বিরতি নিচ্ছি বাংলাদেশে এখনই, ফিরছি একটু পরে।